রাষ্ট্রপতির ভাষণ বর্জনে বিরোধী জোটের ওয়াকআউট। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ উত্থাপন। খালেদা জিয়া জুলাই শহীদ স্মরণে শোক প্রস্তাব। মেজর হাফিজ স্পিকার, কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত। সংসদীয় গণতন্ত্রে ফিরল দেশ, বললেন সংসদ নেতা তারেক রহমান। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর বধূ সহ একই পরিবারের 12 জন নিহত। সড়কে বাড়ছে চাপ, রেলে ঈদযাত্রা শুরু কাল। শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা। এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার। ইরানের ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালাতে ভারী বিমান পাঠানোর প্রস্তুতি ওয়াশিংটনের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনই রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করল জামায়াত, এনসিপি সহ বিরোধী দলের সংসদ সদস্যরা। পরে অভিযোগ করে তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই রাষ্ট্রপতির। অপরদিকে ভাষণে দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রায় বেগম জিয়ার অবদান উল্লেখ করেন রাষ্ট্রপতি। শামীউজ্জামান চৌধুরীর প্রতিবেদন। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ও শপথের পর স্পিকারের সভাপতিত্বে আবার শুরু হয় অধিবেশন। আজকের জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক কর্ম এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সংসদ নেতা তারেক রহমানকে স্বাগত বক্তব্য দেওয়ার আহ্বান জানান। এ সময় তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে বর্তমান সরকার। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। পরে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে সংসদে দেশ গঠনের আলোচনার বদলে ব্যক্তি চরিত্র হননের আলোচনাই বেশি হতো। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। পরে প্রয়াত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জুলাই যোদ্ধা, প্রয়াত সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রয়াত বিশ্ব নেতাদের স্মরণ করে শোক প্রস্তাব করা হয়। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। পরে বেগম খালেদা জিয়ার শোক প্রস্তাবের উপর আলোচনা করা হয়। এ সময় এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হতে পারতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। পরে জুলাই বিপ্লবের উপর আলোচনা হয়। এতে অংশ নিয়ে সংসদ সদস্যরা রক্তিম জুলাইয়ের বীরদের প্রতি শ্রদ্ধা জানান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। এই জুলাই বিপ্লব যারা সংগঠিত হয়েছে তারা ইতিহাসের পাতায় মহাবীর হিসেবেই অন্যান্য বীরদের মতো তাদের স্থান থাকবে। জুলাই যোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোনাজাত করা হয়। আপনি আল্লাহ তো সব জানেন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 এর দফা 2 ও 4 এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির আগমনের বার্তা ভেসে আসে 3টা 34 এ সময় এর দ্বিগুণ জোরে ভেসে আসে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিবাদের আওয়াজ। প্রজাতন্ত্রের কর্মচারীদের নিরলস পরিশ্রম। স্পিকারের আমন্ত্রণ সাপেক্ষে 3টা 39 ভাষণ দেওয়া শুরু করেন রাষ্ট্রপতি। এ সময় নানা রকম বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে তারা ওয়াকআউট করে সংসদ থেকে বেরিয়ে যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অতীত বিএনপির ইতিবাচক কাজের পাশাপাশি সরকারের সবার আগে বাংলাদেশ নীতির নানা দিক তুলে ধরেন রাষ্ট্রপতি। প্রত্যাশা রেখে বলেন, অর্থনৈতিক উন্নয়ন, কঠোর হস্তে দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে সরকার। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। ওয়াকআউটের 3 কারণ উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির বলেন, রাষ্ট্রপতি জুলাই অভ্যুত্থানে খুনের সহযোগী। একই কারণ উল্লেখ করে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানান। মাননীয় স্পিকারের কাছে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর
এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না। ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। রাষ্ট্রপতির ভাষণ শেষেই 15ই মার্চ রোববার সকাল 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন কায়সার কামাল। তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখন থেকে দেশ কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রে ফিরল। মফিউর রহমানের রিপোর্ট। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আবারও গণতান্ত্রিক পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের 18 মাস পেরিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করে বিএনপি। 12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি। সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যদের উপস্থিতিতে শুরুতেই প্রাঞ্জল হয়ে ওঠে সংসদ কক্ষ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। পরে সংসদ নেতাকে বিধি মোতাবেক সভাপতি নির্বাচনের জন্য আহ্বান জানানো হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এখন থেকে দেশে কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্র ফিরল। প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সভাপতি পদে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন তিনি। এতে সমর্থন দেন বিরোধী দলের সদস্যরাও। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। এরপর সংসদ পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোশাররফ। পরে স্পিকার হিসেবে মেজর হাফিজ উদ্দিন এবং ডেপুটি স্পিকার পদে কায়সার কামালের নাম প্রস্তাব করা হয়। কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বসম্মতিক্রমে এই দুইজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর-কনে সহ নিহত হয়েছেন অন্তত 13 জন। এর মধ্যে 12 জন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার উপজেলার খুলনা মোংলা মহাসড়কের শেওলা বুনিয়ায় বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। শহীদুল হাসানের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী বরযাত্রী বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। নিহত কনে মার্জিয়া আক্তার মৃত্যুর স্বজনরা বলেন, খুলনার কয়রা উপজেলার নকশায় দুপুরে তার বিয়ে হয়। মার্জিয়ার শ্বশুরবাড়ি মোংলার শেলাবুনিয়ার উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীদের মাইক্রোবাসটি। রামপালের কাছাকাছি এলে দুর্ঘটনা ঘটে। সবাই শেষ, আমার পরিবারে সব শেষ। ওইখান থেকে বিয়ে করে ফিরে আসার সময় রামপাল ওই যে ব্রিজের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে থেকে আর কি টোটাল 11 জন মারা গেছে। আমার খালা, আঞ্জু খালার পুরো ফ্যামিলি ধরে মারা গেছে এবং তারা নাকি বরযাত্রী যাচ্ছিল। নিহত ব্যক্তিদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত ব্যক্তিদের নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা মোট 9 জনকে মৃত অবস্থায় পেয়েছি জরুরি বিভাগে, আর একজনকে গুরুতর অবস্থায় আমরা হসপিটালে ভর্তি করি। তো সে চিকিৎসারত অবস্থায়, ক্রিটিক্যাল অবস্থায় ছিল, চিকিৎসারত অবস্থায় তারও মৃত্যু হয়। আমার ননদ মারা গেছে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে। আর ননদের পত্নী ছিল, তার বর পক্ষের কয়েকজন ছিল। ওনারা ওই জায়গা থেকে বিয়ে করে আসতেছিল,
ওই অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গেছে, 11 জন মারা গেছে। পুলিশ জানায় নৌবাহিনীর বাসটি খুলনার দিকে যাচ্ছিল আর বরযাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখী। বেলাই ব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনার খবরে বর ও কনে পক্ষের এলাকায় নেমে আসে শোকের ছায়া। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনের ঈদ যাত্রা। এ নিয়ে প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদ যাত্রার বাড়তি চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন এবং কোচ সংযোজন সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দূরপাল্লার বাসগুলো। এর ফলে ভোগান্তির মুখে পড়ার শঙ্কা নিয়ে অনেক যাত্রী যাচ্ছেন বাড়িতে। ফিলিং স্টেশনগুলোতেও রয়েছে জ্বালানি তেল ক্রেতাদের দীর্ঘ সারি। এমন সংকট মোচনে সরকারের সজাগ দৃষ্টি কামনা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। এরই ধারাবাহিকতায় উৎসব আমেজে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শুক্রবার থেকে শুরু হবে ট্রেনের ঈদ যাত্রা। এই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে, যার চিত্র ফুটে উঠেছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে যাত্রীদের অভিযোগ, কালোবাজারিদের দৌরাত্মে বেগ পেতে হয়েছে অগ্রিম টিকিট প্রাপ্তিতে। টিকিট কাটতে ঢুকলে তাদের টিকিট পাওয়া যায় না অ্যাভেলেবেল। সেক্ষেত্রে মনে করেন আমরা ভোগান্তিতে পড়ে যাই। ম্যাক্সিমামই ব্ল্যাকে বিক্রি হয়ে যায়। আর এই যাত্রাটা আমার কাছে মসৃণ মনে হয় না। বাংলাদেশের রেল বিভাগকে আরো সচেতন হতে হবে, মানুষের দুর্বিঘ্ন যেন দ্রুত শেষ হয়। ট্রেন স্টেশনের দায়িত্বশীলরা বলছেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে স্টেশন জুড়ে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি। চলবে বিশেষ ট্রেনও। সকল বাহিনী দেখবেন স্টেশনে তাদের দায়িত্ব পালন করছে। তো আমি আশা করি যে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন এবং সময়ানুবর্তিতার সাথে সম্পন্ন হবে। এদিকে ঈদের ফিরতি যাত্রা নিয়ে শঙ্কা বেড়েছে সড়ক পথের দূরপাল্লার যাত্রীদের। কারণ জ্বালানি তেলের সম্ভাব্য সংকট আতঙ্ক এখনো বিদ্যমান দেশের বাজারে। দেশের যে পরিস্থিতি, যেভাবে সংকট বাড়ছে, আসলে তো এরকম খুব একটা নরমাল লাগছে না। তো আশাটা একটু সমস্যা হবে, যেহেতু তেল সংকট, তেল থাকবে কিনা, গাড়িগুলো থাকবে কিনা। একই সংখ্যায় ভুগছেন বাস সংশ্লিষ্টরাও। কেননা নগরীর ফিলিং স্টেশনগুলোতে আজও বিদ্যমান ক্রেতাদের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিনতে হচ্ছে তেল। টাকা দেওয়া এখন তেল পাওয়া যাইতেছে না। ড্রাইভার স্টাফ টাকা নিয়ে ঘুরতেছে, তেল একটু ক্রাইসিস পড়ছে। তেল না থাকলে গাড়িতে পাম্পে যাইতেছে, পাম্পেতে ঘুরে যাইতেছে, পরবর্তীতে আরেক জায়গায় পাম্পের থেকে তেল আনতেছে। প্রতিদিন তো এরকম 3-4 ঘন্টা হরানি হইতেছে, পরে 10 লিটারও বেশি দেয় না। কারো কোনো রেসপন্স নাই। আমরা যে এতগুলো লোক আসছি, আমি বাইক নিয়ে 3 ঘন্টা অসুস্থ অবস্থায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। টার্মিনাল পরিচালনা কমিটির দাবি, জ্বালানি তেলের সম্ভাব্য সংকট তীব্র আকার ধারণ করলে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। এইভাবে যদি তেল সংকটটা থাকে, তাহলে ঈদে আসলে আমাদের সার্ভিসটা 100% দেওয়া সম্ভব হয় না। ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত করতে ট্রেনের টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি জ্বালানি তেলের সমস্যার সমাধান চান সবাই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে এখন ঈদের কেনাকাটার ধুম। পরিবার পরিজন মার্কেট ঘুরে কেনাকাটা করছেন সবাই। দোকানে আসা নতুন কালেকশনে দৃষ্টি সব বয়সী মানুষের। ব্যবসায়ীদের দাবি, বিগত কয়েক বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। নাজমুল ইসলামের প্রতিবেদন। ঈদের আনন্দকে আরো রঙিন করে তুলে নতুন পোশাক, আর সেই আনন্দকে ঘিরেই জমে উঠেছে রাজধানীর শপিং মলগুলোতে ঈদের কেনাকাটা। পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। এর ফলে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন বিপণী বিতান। সব বয়সের ক্রেতাদের আনাগোনায় মুখর বিভিন্ন মার্কেট ও শপিং মল। সাধ্যের মধ্যে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে সবার জন্যই চলছে কেনাকাটা। আমরা তো বড় হয়ে গেছি এখন, যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সবার আগে আমাদের বাচ্চাদের চিন্তা করতে হয়। তো প্রথমে আমরা বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসছি। একটু দাম দর বেশি, কিন্তু ভাল লাগছে আর কি। ক্রেতাদের অতিরিক্ত ভিড় ও ঠেলাঠেলি এড়াতে অনেকেই দিনের বেলাতেই তাদের কেনাকাটা সেরে নিচ্ছেন। বোরকা কিনলাম, আরো কিনবো, দেখতেছি, মাত্রই আসলাম। পরিবারের জন্য কিনবো, নিজের জন্য কিনবো। যদিও একটু দাম বেশি রাখে, তারপরও ভালো, মানসম্মত, রুচিসম্মত। তবে বিক্রেতারা বলছে, বিগত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। ঈদ যত ঘনিয়ে আসবে, সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে বলে আশা করছেন তারা। মার্কেটে আর 5-6 দিন টাইম আছে, বেচাকেনা লাস্টের টাইমে মোটামুটি ভালো হইব। যেরকম বেচাকেনা হওয়ার কথা ছিল,
ওরকম বেচা কিনা হয় না। মাঝে মাঝে এরকম বেচা কিনে হয়, বেচা কিনে হয় না, কিন্তু গ্যাসের বাড়িতে এবার কম। এবার বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকায় দামও তুলনামূলকভাবে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলি বাহিনীর রাডার ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও আঘাতের সময় নির্ধারণ করতে পারছে না ইসরায়েল। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা বন্ধ করে ফের আলোচনায় বসার তাগিদ দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাহারোভা বলেন, মস্কো উত্তেজনা কমিয়ে সংঘাতকে কূটনৈতিক পথে আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। এছাড়া চলমান উত্তেজনায় এই অঞ্চলে মানবিক পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণে ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে ভারী বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে বাহরাইন, ওমান, সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে ইরান। উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনী B-1 বোমারু বিমানে বাংকার ব্লাস্টার বোমা মজুত করছে। ধারণা করা হচ্ছে পেন্টাগন ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে এ ভারী বিমানগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর বহরে 40টি B-1 বিমান রয়েছে। সকালে বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানে। সৌদি আরব জানিয়েছে সাইবাহ তেল ক্ষেত্রের দিকে ধেয়ে যাওয়া ড্রোন তারা আকাশে ভূপাতিত করেছে। এর আগে ওমানের সালালাহ বন্দরে জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়। পরে বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখে কর্তৃপক্ষ। উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধ করতে ইরানকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একটি প্রস্তাবে বলা হয় এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। প্রস্তাবে আরও বলা হয় বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপরও গুলি চালিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য মতে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো তাৎক্ষণিক আশঙ্কা নেই। সরকার এখনও দেশের জনগণের উপর নিয়ন্ত্রণ ধরে রাখছে। ঐশী আলম, মোহনা সংবাদ। টেলিভিশন খাতে বিনিয়োগকারীদের সুরক্ষার দায়িত্ব সরকারের, তবে এজন্য সরকারের নির্ধারিত নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সাংবাদিকরা ও ব্রডকাস্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সময় মন্ত্রী আরও বলেন, সম্প্রচার খাতকে শক্তিশালী ও বিনিয়োগ বান্ধব করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। যে কোনো ধরনের ব্যবসায়ী উদ্যোগকে সুরক্ষা দেওয়াই হবে আমাদের সরকারের কাজ। সঙ্গত কারণেই আপনাদের এই কেবল টিভি শিল্প খাতে আপনারা যারা ইতিমধ্যেই বিনিয়োগ করে বসে আছেন, আপনাদেরকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার ব্যবসার স্বার্থ এবং সরকারের রেগুলেশন, এই দুটোর যখন একটা হ্যাপি ম্যারেজ ডেভেলপ করা যাবে, আমি মনে করি তখন আর কোনো সমস্যা থাকবে না। অমর একুশে বইমেলায় বাড়ছে নতুন বই প্রকাশের সংখ্যা, একই সঙ্গে বাড়ছে মানুষের ভিড়। কেউ নতুন বইয়ের খোঁজ করছেন, আবার কেউ তালিকা হাতে প্রিয় লেখকের বই সংগ্রহ করতে ছুটে যাচ্ছেন এক স্টল থেকে অন্য স্টলে। সংশ্লিষ্টরা বলছেন, গেল বছরগুলোর তুলনায় এবার লোক সমাগম কম। বইমেলা ঘুরে আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। রাজনৈতিক টানাপোড়েনে এবার নির্ধারিত সময়ের বাইরে গড়ালেও শেষ পর্যন্ত চেনা রূপে ফিরেছে অমর একুশে বইমেলা। লেখক, পাঠক, প্রকাশকদের পদচারণায় জমে উঠেছে মেলা। বাংলা একাডেমি জানিয়েছে, মেলার 15তম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে 82টি, আর এ পর্যন্ত মোট নতুন বইয়ের সংখ্যা 1337টি। কবিতার বই বেশি প্রকাশিত হলেও গল্প, উপন্যাস ও ফিকশনের বই বেশি বিক্রি হচ্ছে বলে জানান প্রকাশকরা। বেচা কিনা প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে
তার চেয়ে ডাবল হয়েছে, তৃতীয় ধাপে আরও বেশি হচ্ছে। শুক্র শনিবার যেগুলো থাকে ওইগুলোতেও দেখা যায় যে মোটামুটি চাপ আসে। পাঠক এসছে, হয়তো দর্শনার্থী কম এসছে, কিন্তু যারা এসছেন তাদের ম্যাক্সিমামই পাঠক। নতুন বই নিয়ে উচ্ছ্বসিত তরুণ লেখক আর প্রবীণ লেখকের অভিজ্ঞতা সমৃদ্ধ আত্মজীবনী নজর কাটছে পাঠকদের। অভিজ্ঞতা সমৃদ্ধ ভ্রমণ কাহিনী, আত্মজীবনী বা গল্পগ্রন্থ জীবনে পট পরিবর্তনে ভূমিকা রাখে বলে জানান লেখক। আমাদের ইয়াং জেনারেশনের ইন্সপিরেশনের জন্য যে জীবনে যুদ্ধ করে এই লম্বা যাত্রা কিভাবে পার করতে হয়, এখানে দেখানো আছে ইরাক ইরান যুদ্ধ, এখানে দেখানো আছে ইরান থেকে দুবাই, এখানে দেখানো আছে বাড্ডার ছোট্ট ফার্মেসি থেকে কিভাবে পাকিস্তান হয়ে ইরানে যাওয়া। মেলায় দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও প্রকৃত পাঠকের সংখ্যা বেশি বলে জানান প্রকাশকরা। প্রিয় লেখকের বই সংগ্রহ করতে পেরে সন্তুষ্টি জানান বইপ্রেমীরা। আমি আসলে একাডেমিক আলোচনা রয়েছে এমন বই পছন্দ করি। আমি কিনলাম ঈশ্বর পুঁজি এবং আমার ধারণা। এটা আমার বই, আমি খুবই খুবই খুশি হয়েছি এটা পাইয়ে। একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে, কারণ যে হারে মেলায় ভিড় হওয়ার কথা সেভাবে সেই আবহাওয়াটা আমাদের কাছে নেই। মেলায় মূলত এসেছি বই কিনতেই তো এসেছি, আর আশেপাশটা প্রতিবারের মতো মেলায় বই না কিনলেও ঘুরতে আসা হয়। বিভিন্ন বাস্তবতায় এবারের মেলা কিছুটা ছন্দহীন হলেও ২১-এর চেতনায় আগামীবার বইমেলা ফিরে পাবে প্রাণ, এমনটাই প্রত্যাশা লেখক, পাঠক, প্রকাশকদের। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাষ্ট্রপতির ভাষণ বর্জনে বিরোধী জোটের ওয়াকআউট, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন, খালেদা জিয়া জুলাই শহীদ স্মরণে শোক প্রস্তাব। মেজর হাফিজ স্পিকার, কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত, সংসদীয় গণতন্ত্রে ফিরল দেশ, বললেন সংসদ নেতা তারেক রহমান। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর বধূ সহ একই পরিবারের ১২ জন নিহত, সড়কে বাড়ছে চাপ, রেলে ঈদযাত্রা শুরু কাল, শেষ মুহূর্তে জমজমাট ঈদ কেনাকাটা। এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার, ইরানের ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালাতে ভারী বিমান পাঠানোর প্রস্তুতি ওয়াশিংটনের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।